জোনাকি নিউজ চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। আজও আপনাদের জন্য নিয়ে এসেছি একখানি অসাধারণ কাহিনী, দ্রব্যময়ীর কাশীবাস। শেষ পর্যন্ত গল্পটি শুনবেন, ভীষণ ভালো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একখানি গল্প। তাহলে চলুন সেই গল্পটি শুনে ফেলি। দুদিন থেকে জিনিসপত্র গোছানো চলল। পাড়ার মধ্যে আছে মাত্র 3 ঘর প্রতিবেশী, কারো সঙ্গে কারো কথাবার্তা নেই। পাড়া চারিধারে বন, জঙ্গল, পিটুলি গাছ, তেঁতুল গাছ, বাঁশঝাড়, বহু পুরানো আম কাঁঠালের বাগান। দ্রব্য ঠাকুরনের বাড়ির চারিধারে বনে বনে নিবিড়। সূর্যের আলো কস্মিনকালে ঢোকে না। তার উপর বাড়ির সামনে একটা ডোবা, বর্ষার জলে টইটুম্বুর দিন রাত। ঘ্যাঁকুর ঘ্যাঁকুর ব্যাঙের একই ডাক। দিনে রাতে মশার বিনবিনুনি। দ্রব্য ঠাকুরনের নাতি বললে, ঠাকুমা, সাবু আছে ঘরে না বাজার থেকে আনবো? দ্রব্য ঠাকুরন কণ্ঠস্বর অতি ক্ষীণ শোনালো, কারণ আজ 2 মাস কাল তিনি ম্যালেরিয়ায় ভুগছেন। কালা জ্বর ঘড়ির কাঁটার নিয়মে তা আসবে একদিন অন্তর অন্তর, ঠিক বিকেল বেলাটিতে। ধ্রুব ঠাকুরন পুরনো কাঁথা লেপ চাপা দিয়ে শুয়ে পড়বেন, উফ আহ করবেন, জ্বরের ধমকে ভুল বকবেন। ও বাড়ির ঠাকুরন এসে জিজ্ঞেস করবে জানালার কাছে দাঁড়িয়ে, বলি, ও দিদি, অমন করছো কেন? জ্বর এলো নাকি? আর নব, মলেই বাঁচি, নিত্য জ্বর, নিত্য জ্বর। ওরে মারে, হাত পা কি কামড়াচ্ছে, একটু উঠে হেঁটে বেড়াতে দেবে না গো? এ কি কাণ্ড! হ্যাঁ গা। পরে মিনতেশ্বরী বললেন, ও নব, লক্ষ্মী দিদি, শীতে তো আজ বাঁচিনে, কাঁথা গায়ে দিচ্ছি, নেপ গায়ে দিচ্ছি, তবু ঠান্ডা কমছে না গো। পুরনো তোষকটা বাঁশের আলনা থেকে পেরে আমার গায়ে দিয়ে দেবে? চেপে ধরবো? হ্যাঁ দিদি, ধরো নব, ধরো। আমার হয়ে গেল। ভয় কি, অমন করো না। ছি, টেবু আসবে চিঠি পেলেই, কানু আসবে, বিন্দে আসবে। তোমার নাতিরা বেঁচে থাক, অমন সোনার চাঁদ নাতি সব। ভাবনা কি তোমার দিদি? কেউ আমাকে দেখে না নব। কেন দেখবে না দিদি? সবাই দেখবে। তুমি বেশি বকো না, চুপটি করে শুয়ে থাকো। আমার গরু উত্তর মাঠে। কোথায় গরু দিয়ে এসেছিলে? জটেশ্বর গোয়ালার ক্ষেতের পাশে। আচ্ছা, আমি এনে দেব এখন গরু। আমারও গরু রয়েছে জটেশ্বর গোয়ালার জমির কাছেই। তুমি শুয়ে থাকো। আরো ঘন্টাখানেক পরে বৃদ্ধ ঠাকুরন আবার এসে জানালায় দাঁড়িয়ে বললেন, কম্প থেমেছে দিদি? ক্ষীণ স্বরে লেপ কাঁথা ছেঁড়া স্তূপের মধ্য থেকে জবাব এলো, গরু? আমার গরু তো কোনো ভয় নেই, সে আমি এনেছি। কম্প থেমেছে? সারা বর্ষা দ্রব্যময়ী এমনি ম্যালেরিয়ায় ভোগেন। তার বড় নাতি শ্রীচন্দ্র ওরফে টেবু কাজ করে ইছাপুর বন্দুকের কারখানায়। মেজ নাতি পাকশিতে ইবি, আরও ছোট নাতি ওদিকে যেন কোথায় থাকে। বড় নাতি ছাড়া অন্য 2টি অবিবাহিত। বড় নাতির আবার একটি ছেলেও হয়েছে, আজ বছর 5 তার বয়স। বড় নাতি ছেলে বউ নিয়ে বাড়ি এসে দিন 7 ছিল। নাতবউ মনোরমা হুগলি জেলার মেয়ে, সেইখানে এসে নাক সিটকে থাকে। বাড়ি তো ভারী, মোটে একখানা চালাঘর, ছেঁচার বেড়া, এমনি ধারা জঙ্গল যে দিনমানে বুনো শুয়োর লুকিয়ে থাকে। মশার তো ঝাঁক। মাগো, কি কাদা ঘাটির পথে! এখানে কি মানুষ থাকে নাকি?
মনোরমার খাড়ার মতো নাক আরো উঁচু ও তীক্ষ্ণ হয়ে ওঠে। 7 দিন পরে দ্রব্যময়ীকে নাতির ছেলে খোকন মনির দয়া মায়া কাটাতে হয়। তার চোখের জলে বুক ভেসে যায়। নঠাকুরুন বললেন, সুদের সুদ, ও যে কি মিষ্টি, তোমাকে কি বোঝাবো নব। দ্রব্যময়ীর আকুল ক্রন্দনের মধ্যে যে কতকালের পিপাসিত প্রতীক্ষা সুদূর ভবিষ্যতের দিকে নিষ্পলকে চেয়ে আছে। স্বামীহীনা বন্ধা বিধবা নঠাকুরুন তা বুঝতে না পেরে কেমন অবাক হয়ে যান। হয়তো বা ভাবেন দিদির সবই বাড়াবাড়ি। নঠাকুরুন আপনার জন কেউ নয়, পাড়ার পাশের বাড়ির প্রতিবেশিনী। বছরের মধ্যে গড়ে 3-4 মাস দুই বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ থাকে, মুখ দেখা দেখি থাকে না। তবু ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র নঠাকুরুনই দ্রব্যময়ীকে দেখাশোনা করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তার গরুটাও নিজের গরু দুটোর সঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন। একটু সাবু হয়তো করেও নিয়ে আসেন কখনো কখনো। জানালায় উঁকি দিয়ে 2-1 কথা বলেন। কিন্তু এবার দ্রব্যময়ী ভুগছেন একটু বেশি। আষাঢ় মাসের প্রথম থেকে জ্বর শুরু হয়েছে, মাঝে মাঝে প্রায়ই ভোগেন। শরীর দুর্বল হয়ে পড়েছে, ঘোর অরুচিতা আরোপ। কালা জ্বরের ধরেছে আজ মাসখানেক। সন্ধ্যার দিকে দ্রব্যময়ী লেপ তোষক ফেলে ঝেড়ে উঠলেন। কালা জ্বরের কম্প থেমে গিয়েছে। জ্বরে যদিও এখনো তার শরীরে আছে, মুখ তেতো, মাথা ভার, শরীর ঝিমঝিম করছে। ডাক দিলেন, ও নব, গরু এনেছো দিদি? 2-3 বার ডাকের পর নঠাকুরুন উত্তর দিলেন, কে ডাকে দিদি? ঠেলে উঠেছ? বলি, আমার গরুটা কি এনেছো মাঠ থেকে? হ্যাঁ হ্যাঁ, গরু কবে এনেছি। জ্বর ছেড়েছে তোমার? ছেড়েছে। বলি, গরু কোথায় বেঁধে রাখলে? গোয়ালে। খেপলে যে গরু গরু করে তুমি এখন? কেরোসিন তেল একটা টেমিতে একটুখানি ছিল। দ্রব্য ঠাকুরুন টেমিটা জ্বালালেন। আমড়া গাছের একটা তেরো পাখি আর একটা তেরো পাখির সঙ্গে কথাবার্তা কইছে। দ্রব্য ঠাকুরুনের জ্বর তপ্ত মস্তিষ্কে মনে হলো পাখি দুটো কিছু কথা বলছে। দ্রব্য ঠাকুরুন বিরক্ত হয়ে উঠলেন, কি একঘেয়ে আওয়াজ রে বাপু, চালাচ্ছে তো চালাচ্ছেই, 1/2 ঘন্টা হয়ে গেল, একই মাথা ধরে আছে, ভালো লাগে? থাম না বাপু। মানুষে জানোয়ারে সবাই মিলে পেছনে লাগলে কি করে বাঁচি? গোয়ালে গিয়ে দ্রব্য ঠাকুরুন মুংলি গরুকে দেখে প্রাণ ঠান্ডা করলেন। মুংলি না খেলে তার খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন ভিটে আঁকড়ে পড়ে আছেন তিনি। সবাই ছেড়ে গিয়েছে তাকে, কতক স্বার্থে, কতক বা বিদেশে। তার 2 ছেলে, 2 মেয়ে, নাতি নাতনি, একবার বড় গেরস্ত তার। যদি সবাই থাকতো আজ বজায়, তাহলে কতই না ভালো হতো। কেউ নেই আজ। মুংলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন গোপীনাথপুরের ভিটেতে। তাই গরুটাকে অত ভালোবাসেন। মাঠে বেঁধে দিয়ে বারবার করে দেখে আসেন, নদীতে জল খাওয়াতে নিয়ে যান। সকালে উঠে দ্রব্য ঠাকুরুনের মনে হলো খিদের চোটে তিনি দাঁড়াতে পারছেন না। বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে একটা ডুমুর গাছ থেকে কিছু ডুমুর পেরে আনলেন। 2 সজনে শাক পারলেন উঠোনের গাছ থেকে। ঘাটের পথে মুখুজ্জেগিন্নির সঙ্গে দেখা। মুখুজ্জেগিন্নির ছেলে কটি লেখাপড়া শেখেনি, গাঁজা খেয়ে বেড়ায়। দ্রব্য ঠাকুরুনের কটি নাতেই চাকুরে। এই জন্য দ্রব্য ঠাকুরুনের প্রতি তার অন্তরে অন্তরে হিংসে বেশ। জিজ্ঞেস করলেন, জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আজ 2 ভাত রাঁধবো, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। আর মা, তোমার থাকতেও নেই, অমন সব নাতি নাতনি থাকতেও তোমার এই দুর্দশা, সবই কপাল। অর্থাৎ 2 চাকরে নাতি আছে বলে
তোমার গুমর করবার কিছু নেই, তুমি যে তিমিরের সেই তিমিরে। নদীর ঘাটে যাবার পথে দুধারে শুধু বন আর বাগান, আর বাগানে বেড়া দেওয়া নেই। ঘন আশ্যাওরা বন চালতে গাছের ডালপালা স্নানার্থীদের গায়ে লাগে বলে দু একজন সূচিবাইটা বিধবা পথের নিতান্ত পাশের ডালগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে রেখেছেন। ধ্রুব ঠাকুরুন বনের মধ্যে ঢুকে উঁকি মেরে কি দেখছেন, এমন সময় মুখুজ্জদের সেজ বউ পেছন থেকে বলে, কি দেখছেন ও খুড়িমা? এই খয়ের খাগি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কি না? এক আধটা মা, একটা গাছ কাঁঠাল। সব বনসীদের জন্য যদি মা তার কিচ্ছু ঘরে উঠল, নিজে থাকি অসুখে পড়ে। কে কাঁঠাল নিল খুড়িমা? কে নিয়েছে? আমি কি চৌকি দিয়ে বসে আছি নাকি? এই পাড়ার মধ্যেই চোরের ঝাড়। দেখো তোর না দেখো মোর, সব বনেছে কলিকালে কি ধর্ম জ্ঞান আছে মা? চলুন খুড়িমা, ঘাটে যাই। ধ্রুব ঠাকুরুন বকতে বকতে ঘাটের দিকে চলেন। স্নান সেরে এসে দুটো আলো চাল ফুটিয়ে ডুমুরের চচ্চড়ি করে ভাত বেড়ে নিয়ে খেতে বসেছেন। এমন সময় দেখলেন বাড়ির পেছনে কাগজি লেবু গাছটা তলায় কি খসখস শব্দ হচ্ছে। ধ্রুব ঠাকুরুন হাঁক দিলেন, কে রে নেবুতলায়? ক্ষীণ বালিকা কণ্ঠে উত্তর এলো, আমি কনকি ঠাকুমা। কেন, ওখানে কি শুনি? কি হচ্ছে ওখানে? বের হয়ে আয় এদিকে, সামনে আয়। একটি ম্যালেরিয়া শীর্ণ 10-11 বছরের বালিকা মূর্তি অকুণ্ঠ পদবিক্ষেপে লেবু ঝোপের আড়াল থেকে নিষ্ক্রান্ত হয়ে উঠোনে এসে ধ্রুব ঠাকুরুনের ক্রূর দৃষ্টির সম্মুখে দাঁড়ালো। এই আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না, তাই গিয়ে বললে, যা তোর ঠাকুমার নেবু গাছ থেকে একটা নেবু নিয়ে আয়। ধ্রুব ঠাকুরুন তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, হ্যাঁ যা, তোর বাবা নেবু গাছ পুঁতে রেখে গিয়েছে, যা তুলে নিয়ে আয় গিয়ে। যত সব চোর ছেঁচর নিয়ে হয়েছে। তোর মার মুখে অরুচি, তা হাটে নেবু কিনতে পারিস নে? এখানে কি তোর বাবা গাছ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। ধ্রুব ঠাকুরুন আপন মনে বকে যেতে লাগলেন। অনেকক্ষণ পর বালিকা ভয়ে ভয়ে বললে, ও ঠাকুমা। কে রে, কি? আমি চলে যাব? কেন, তোকে কি বেঁধে রেখেছি নাকি? যা। নেবু দেবেন না? ধ্রুব ঠাকুরুন চুপ করে আনমনে বড় বড় কয়েকটি ভাতের গ্রাস মুখে পুরে নিলেন। বাঁ হাতে ঘটি নিয়ে ঢক ঢক করে খানিকটা জল খেয়ে অপেক্ষাকৃত নরম সুরে জিজ্ঞেস করলেন, তোর পরনের কাপড় কাচা? ওই কলসিটা থেকে আমায় একটু খাবার জল গড়িয়ে দিয়ে দেখি। মেয়েটি তাই করল। ধ্রুব ঠাকুরুন বললেন, অরুচি কেন? তোর মার কি ছেলে পিলে হবে নাকি? তা তো জানিনি ঠাকুমা। জানিয়ে যা, তবে একটার বেশি নিবি নে, বুঝলি? ধ্রুব ঠাকুরুন খেয়ে উঠে মাদুর পেতে একটু শুয়েছেন। এমন সময় মুখুজ্জি বাড়ির বড় ছেলে অতুল এসে বললে, ও ঠাকুমা, শুয়েছেন নাকি? হ্যাঁ, কে? অতুল। কি ভাই? আপনার পিটুলি গাছ আছে? কলকাতা থেকে দেশলাইয়ের কারখানার লোক এসেছে গাঁয়ের পিটুলি আর শিমুল গাছ কিনতে। আপনার যদি থাকে বেশ দর দিচ্ছে। না বাপু, আমার নেই। কেন? আপনার বাড়ির পেছনে হরিরায়ের দরুন জঙ্গলে তো বেশ বড় বড় পিটুলি গাছ আছে। না, আমি বেচবো না। আসলে ধ্রুব ঠাকুরুনের গাছপালার ওপর বড় মায়া। স্বামীর আমলের কিছু যৎসামান্য জমি জমা তা প্রায়ই জঙ্গলাবৃত এবং বড় বড় বাজে গাছে ভর্তি। জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করলেও কয়লার দুর্মূল্যতার দিনে 2 পয়সা পাওয়া যায়। কিন্তু গাছের একটা ডাল কাটতেও তার মায়া। না খেয়ে কষ্ট পাবেন, তবু গাছ বিক্রির কথা তুলতেও দেবেন না। একজনের শুঁয়োপোকা লাগাতে সে ডুমুর পাতা পাড়তে এসেছিল, কারণ ডুমুর পাতা দিয়ে শুঁয়ো লাগা জায়গাটা ঘষলে শুঁয়ো ঝরে যায়। কিন্তু ধ্রুব ঠাকুরুন তাকে ডুমুর পাতা পাড়তে দেননি। হয়তো এটা অতিরিক্ত গল্প মাত্র, তবে এর দ্বারা তার মনের অবস্থা অনেকটা বোঝা যাবে। বৈকালের দিকে ধ্রুব ঠাকুরুন বেশ ভালোই বোধ করলেন।
পাড়ার এক প্রান্তে জঙ্গলে ঘেরা বাড়ি, বড় কেউ এদিকে বেড়াতে আসে না। এক ঠাকরুন ছাড়া কেউ উঁকি মেরে বড় একটা দেখে না। ধ্রুব ঠাকরুন কিন্তু লোকজন, আড্ডা, মজলিস ভালোবাসেন। কেউ এসে গল্প করে, এটা তার খুবই পছন্দের। কিন্তু ও বেলার সেই বালিকাটি ছাড়া বিকেলে আর কেউ এলো না। সেও এসেছে নিজের স্বার্থে। ঠাকুরমা, একটা লেবু দেবেন? কেন রে, কেন? ও বেলা নেবু ও বেলা ফুরিয়েছে, এবেলা একটা দরকার, মা বললেন। আচ্ছা, আর উঠে বস একটু। বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে, নয়তো নেবু পাওয়া যাবে না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছে হয় না। তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণে ফুল তোলা তুলি খেলা আরম্ভ করে দিয়েছে। তার প্রাণে রয়েছে সেখান পড়ে। কিন্তু ধ্রুব ঠাকুরনের নিঃসঙ্গ মন যাকে পায় তাকে আঁকড়ে ধরতে চাই। কিন্তু এই নির্জন বৈকাল বেলাটিতে তবুও দুটো কথা বলবার লোক তো বটে। ধ্রুব ঠাকুরন আপন মনেই বলে চললেন নাত বইয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলে খোকনের অলৌকিক গুণাবলী, ছোট নাতি নরেশ তাকে কীরকম ভালোবাসে, এই ধরনের নানা কথা শুনতে শুনতে ক্ষুদ্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, ঠাকমা, মা সাবু চড়িয়ে আমায় বললে নেবু নিয়ে আয়, বেলা গেল। হ্যাঁ, হচ্ছে, তারপর শোন না, মা বকবে, নেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা শোন, তারপর খোকনমণি সেই পেয়ারা তো খাবেই, কিছুতেই ছাড়ে না, ওর মাও দেবে না। বড্ড হেজল দারোগা মেয়ে ওর মা। আমি বলি, বউ চাচ্ছে খেতে, একটু ওকে দাও। তা আমায় বললে, আপনি চুপ করে থাকুন, আপনি কি বোঝেন ছেলে মেয়ে মানুষ করার? একালের মাও অন্যরকম, আপনাদের সেকাল গিয়েছে। আমি জানি নে এই ছেলে মানুষ করতে। তবে তুই বর পেলি কোথা থেকে রে আবেগের বেটি? আমি এবার যাই ঠাকুমা, নেবু একটা। আচ্ছা, তা যা, নিয়ে যা একটা নেবু। শুনলি তো সব কাণ্ডখানা, দিদি শাশুড়ি বড় মন্দ। এমন সময় বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল। খুকি কৌতূহলে চেয়ে বড় বড় চোখ করে বললে, ও ঠাকুমা, কে যেন এলো গাড়ি করে, তোমার ওই তুঁতলার গাড়ি দাঁড়ালো। বলতে বলতে ধ্রুব ঠাকুরনের মেজ নাতি নীরজচন্দ্র দুটি ভারী মোট দু হাতে ঝুলিয়ে বাড়ি ঢুকে ডাক দিল, ও ঠাকমা। ধ্রুব ধর্মা করে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, কানু, আয় আয় ভাই, ভালো আছিস? কানু এসে মোট নামিয়ে পিতামহীকে প্রণাম করলে। বালিকাটির দিকে চেয়ে বললে, এ হরিকাকার মেয়ে কনক না? ও কত বড় হয়ে গিয়েছে, ভালো আছিস কনকি? নে দাঁড়া, একখানা গজা নিয়ে যা। পুঁটলি খুলে মেয়েটির হাতে একখানা বড় গজা দিতে সে নিঃশব্দ হাসি মুখে হাত পেতে নিয়ে দাঁড়িয়ে রইল। বড় মোটটার মধ্যে আরও কি কি জিনিস আছে দেখবার আগ্রহে। তাদের বাড়িতে এমন কেউ নেই যে বিদেশে চাকরি করে। নিতান্তই অল্পবিত্ত গৃহস্থের সংসার। চাকুরে বাবুরা বাড়ি আসবার সময় কি অপূর্ব জিনিস না জানি নিয়ে আসে। ধ্রুব ঠাকুরন জিজ্ঞেস করলেন, তারপর কি মনে করে? হঠাৎ যে বুড়িকে মনে পড়েছে তাহলে? বাবা, সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে, তাই এখনো কি সেরেছি? এমন একটা লোক নেই যে এক ঘটি জল এগিয়ে দেয়। ওই নবউ ছিল, তাই এত চিঠি দিলাম, না এলো টেবু, না এলো বিন্দে, না এলে তুমি। সন্ধ্যার পর ঠাকুরন খবর পেয়ে ছুটে এলেন। গ্রামের ছেলে জন্মাতে দেখেছেন, অনেকদিন পর দেখে খুব খুশি। কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করার পর বললেন, হ্যাঁ কানু, তা তোমার সোনার চাঁদ সব নাতি থাকতে বুড়ি এখানে বেঘরে মারা যাবেন? কালাজ্বর ধরেছে, এই আজ ভালো আছে, কাল এমন সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে পড়বে। কে দেখে, কে শোনে? তার উপর আবার গরু, একটা বিহিত করে যাওয়া হয় নইলে। কানু বললে, সেসব জন্যই তো আশা,
চিঠি পেয়েছি অনেক দিন, সাহেব ছুটি দিতে চায় না, পরের চাকরি, তাই দেরি হলো। ধ্রুব ঠাকুর বললেন, ভালো কথা ন বউ, দুখানা গজা নিয়ে যাও, জল খেও, কানু এনেছে আমার জন্যে। তাও ও যেমন পাগল, আমার কি দাঁত আছে যে গজা খাবো? নিয়ে যাও ন বউ। তা দেও দুখানা নিয়ে যাই। ভালোটা মন্দটা এ পাড়া গেঁয়েতে চোখে দেখতে পায় না দিদি। বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা। তোমার ভাবনাটা কিসের? বিশেষ করে কানুর মতো ছেলে নেই এ গায়ে। আমি যা বলবো তা মুখের উপরই বলবো বাপু। ফলে নবউ দুখানার জায়গায় চারখানা গজা হাতে খুশি মনে বাড়ির দিকে চললেন। আর কিছুক্ষণ পর নাতি ঠাকুমার পরামর্শ হলো রাতে কানু এক মতলব ফেঁদে এসেছে, ঠাকুমাকে সে কাশি নিয়ে গিয়ে রেখে আসবে। তার একজনকে বন্ধুর মা কাশিতে থাকেন, সে একই বাড়িতে ঠাকুমাকে রাখবে। পরদিন সকালে নবউ শুনে খুব খুশি। অমন সব নাতি থাকতে ভাবনা কি, তীর্থধর্ম করার সময় তো এই। তার যদি আজ ছেলেটাও বেঁচে থাকতো। আজ প্রায় ৪৫ বছর পূর্বে ৭ মাস বয়সে ঠাকুরনের যে ছেলে মারা গিয়েছে, সেই প্রথম সেই শেষ। তার আর ছেলেপুলে হয়নি। যাবার দিন ধ্রুব ঠাকুরন প্রিয় মুঙ্গি গরুটার ভার দিয়ে গেলেন নবউকে। বারবার মাথায় দিব্যি দিলেন মুঙ্গলিকে যেন যত্ন করা হয়। বললেন, ও গরু তোমারই হয়ে গেল নবউ, আমার আশীর্বাদ করো যেন কাশিতে হাড় কখনো রাখতে পারি, নাতিদের ঘাড়ের বোঝা যেন নেমে যায়। আমি বুড়ি হয়েছি, ওদের সংসার সেকেলে মতের লোকের জায়গা আর হয় না এখন। ঘরের আড়াই শুকনো নারকেল পাতার আটি পাকাটির বোঝা জোগাড় করা ছিল। বর্ষার উনুন ধোয়ানোর কষ্ট বলে সুগৃহিণী ধ্রুব ঠাকুরুন যে সময়ের যা সব কাজ করে রাখতেন। কাশিবাস করতে যাচ্ছেন, পেছন টান থাকলে তীর্থবাস হয় না, সেসব দান করে গেলেন। কতক ঠাকুরুনকে, কতকে কেউকে। কনক একটা পাকা শশা হাতে এনে বললে, শশা খাবে ঠাকমা? তুই এক বোঝা পাকাটি নিয়ে যা কনকি, ঠাকুমাকে মনে রাখবি তো? হ্যাঁ রে। কনক অনেকখানি ঘাড় নেড়ে বলল, ঠাকুরুন চোখে জল ফেললেন যাবার সময়ে। ধ্রুব ঠাকুরুন ট্রেনে কোনো রকমে সুচিতা বজায় রেখে কাশি এসে পৌঁছালেন। একটা গলির মধ্যে দোতলা একটা বাড়ির নিচের তলার ঘরের কানুর সেই বন্ধুর মা কাশিবাস করছেন। পাশেই আর একখানা ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে ধ্রুব ঠাকুরুনের জন্য। অপর বিদ্যাটির কাছে চাবি ছিল, ঘরের তিনি চাবি খুলে দিলেন। ধ্রুব ঠাকুরুন নিজের জিনিসপত্র নিয়ে সেই ঘরে অধিষ্ঠান হলেন। ধ্রুব ঠাকুরুন ঘণ্টাখানেকের মধ্যে সবাই আবিষ্কার করলেন তাঁর প্রতিবেশিনী নদী জেলার লোক। কথাবার্তার ধরন ও সুর শহুরে ও সম্পূর্ণ মার্জিত। যশোর জেলার মানুষ ধ্রুব ঠাকুরুনের ভয় পাবারই কথা বটে। তিনি এসে ধ্রুব ঠাকুরুনের ঘরে ঢুকে বললেন, আপনার রান্নাবান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে। আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্য রাখলুম কি না? ধ্রুব ঠাকুরুন ভয়ে ভয়ে বললেন, ও। প্রতিবেশিনী নিজের ঘর থেকে খাবার এনে বললেন, আপনার লোমবস্ত্র বার করুন। ধ্রুব ঠাকুরুন ভালো বুঝতে না পেরে বললেন, কি বললেন? ধ্রুব ঠাকুরুন বললেনের কথায় বয়ের উচ্চারণ যশোর জেলার উচ্চারণ রীতি অনুযায়ী প্রসারিত উচ্চারণ। প্রতিবেশিনী বৃদ্ধার উচ্চারণে এইসব স্থানের উচ্চারণ যতদূর সম্ভব আকুঞ্চিত। বললেনের উচ্চারণে বললেন, ওকারের উচ্চারণ যতদূর সম্ভব ঘোরালো। বলছি, লোমবস্ত্র বের করে পরুন, একটু কিছু মুখে দিতে হবে তো। লোমবস্ত্র কি জিনিস পাড়াগাঁয়ের মানুষ ধ্রুব ঠাকুরুন কখনো শোনেননি, তবে জিনিসটা বস্ত্রজাতীয় দ্রব্য তা বুঝতে পারলেন। বললেন, সে তো আমার নেই, লোমবস্ত্র নেই, আপনি জব করেন কি পরে? সেই সাদা থান পরেই জব করি, আর কোথায় কি পাবো? বাড়িখানা গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার ওপরে। অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া, রাস্তার গোলমাল থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে
বাড়িতে একা থাকা ধ্রুব ঠাকুরনের চিরদিনের অভ্যাস। এত গোলমালে বড়ই অশান্তি বোধ করতে লাগলেন তিনি। উফ, কি মুশকিলেই পড়া গেল। না, কাছের লোক ঘুমোয় কখন? কানু তার পরদিন বন্ধুর মার হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে কর্মস্থানে চলে গেল। তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজাবাসিনী। ধ্রুব ঠাকুরনের চেয়ে তার বয়স 2-5 বছর কম হবে। মাথার চুল এখনো পাকেনি, তবে সেটা শাস্তির গুণেও হতে পারে। ধ্রুব ঠাকুরনের সঙ্গে দশাশ্বমেধ ঘাটে বিকেলে বেড়াতে গেলেন। খুব লোকজনের ভিড়, গান, বক্তৃতা, কথকতা। এক গেরুয়া কাপড় পরা সন্ন্যাসীর চারিপাশে খুব ভিড়। নীরজা সেখানে জুটলেন গিয়ে। কর্মবাদ, সেবা ধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসী কী সব কথা বলে যাচ্ছেন। ধ্রুব ঠাকুরন অত শত বুঝতে পারলেন না। ফিরবার পথে ধ্রুব ঠাকুরন জিজ্ঞেস করলেন, উনি কেরা? উনি রামকৃষ্ণ মঠের একজন বড় স্বামী সেবানন্দ। কি মঠ? কেন, রামকৃষ্ণ মঠের কথা শোনেননি? ঠাকুর রামকৃষ্ণদেবের মস্ত বড় কাণ্ড ওদের। রাম আর কৃষ্ণ 2 ঠাকুরের নাম বুঝি? নীরজা বিস্ময়ে ধ্রুব ঠাকুরনের দিকে চেয়ে বললেন, আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের নাম শোনেননি? না, কে তিনি? কই না, এখানে আছেন? নীরজা আর কোনো কথা বললেন না। এমন বর্বরের সঙ্গেও তিনি বেড়াতে বেরিয়েছেন যে রামকৃষ্ণদেবের নাম পর্যন্ত জানে না। ধ্রুব ঠাকুরনের কোনো দোষ নেই। তিনি অজ সেকেলে লোক আর পল্লীগ্রাম ছেড়ে জীবনে কখনো কোথাও যাননি। গোপীনাথপুরের জঙ্গলে ও নাম কখনো কারো মুখেও শোনেননি। তিনি জানেন রাম, কৃষ্ণ, রাধা, দুর্গা, লোচনপুরে জাগ্রত কালী, কালীঘাটের কালী ইত্যাদি। অত বড় নামের কোনো ঠাকুরের কথা কই কেউ তো তাঁকে বলেনি। ধ্রুব ঠাকুরন ভয়ে ভয়ে থাকেন। তার সঙ্গিনী তাঁকে নিতান্ত নাস্তিক, অজ্ঞ, মূর্খ বলে না ঠাওরান। দিন কয়েক যেতে না যেতে ধ্রুব ঠাকুরন বুঝে নিলেন সঙ্গিনীটি ধর্মবাতিগ্রস্তা, সাধু সন্ন্যাসীর ভক্ত। যদি কোথাও কোনো নতুন ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছে, তবে তার আর নিস্তার নেই। সেখানে বসে অমনি গরুরের মতো হাত জোর করে বক বক বকুনি জুড়ে দেবে। আর কি সব কথা জিজ্ঞেস করবে, কর্মফল কি, হেন তেন। রাস্তাঘাটে বেরুলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বাসায় ফিরবার নামটি নেই। এই বিরক্ত ধরে ধরে ঠাকুরের, কিন্তু তিনি কি করবেন? কাশির রাস্তা চেনেন না, একাও বাসায় ফিরতে পারেন না সঙ্গিনী না ফিরলে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুজনেই। সেখানে এক সন্ন্যাসিনী নাট মন্দিরে বসে আছেন, গেরুয়া কাপড় পরনে, মাথায় জটা। অনেক মেয়ে ছেলে ভিড় হয়েছে সেখানে। নীরজা তো সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া। চারিপাশে ভক্তের দলে গেল মিশে তাকে নিয়ে। ধ্রুব ঠাকুরন শুনতে লাগলেন, কেউ জিজ্ঞেস করছে, মাইজি, ঠাকুরের দেখা পাওয়া যায়? কেউ বলছে, মাইজি, আমার মেয়ের মাদুলি দেবেন তো আজ? আজ আমার হাতখানা দয়া করে দেখবেন কি? নীরজা জিজ্ঞেস করলেন, মাইজি, আমার ভক্তি হচ্ছে না কেন? ধ্রুব ঠাকুরন শুনে মনে মনে হেসে আর বাঁচেন না। সর্বদা সাধু সন্ন্যাসী নিয়েই আছো, এখানে প্রণাম ওখানে ধন্না, 2 ঘন্টা ধরে নাক টেসা। এতেও যদি তোমার ভক্তি না হয়ে থাকে, গঙ্গা জলে ডুবে মরো। ঢং দেখে আর বাঁচি নে, মরণ আর কি। তারপর সবাই চলে গেল। নীরজা সেই যে সেখানে চোখ বুজে ধ্যানে নাকি যোগে বসলো, আর ওঠে না। ধ্রুব ঠাকুরনও কিছু বলতে সাহস পান না। এদিকে তার মন পড়ে রইল সুজি একদম ঘরে নেই। সে কথা এতক্ষণ মনে ছিল না। এত রাত হয়ে গেল, কোথায় বা সুজি কেনা হবে? রাতে একটু মোহন ভোগ খাওয়া, তাও আজ ধর্মের ভিড়ে বুঝি বা হয় না। বসে বসে ধ্রুব ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন। মন্দির থেকে বাঙালি মেয়েরা প্রায় সব চলে গেছে। আজ মাস 3 গ্রামে থেকে তিনি এসেছেন। বেশ শীত পড়ে গেছে কাশিতে। মঙ্গলি গরুটার কথা এত করেও আজকাল মনে পড়ছে। শীতের রাতে মঙ্গলি বোধহয় বড় কষ্ট পাচ্ছে।
তার গাছটাতে খুব ডুমুর হয়েছে নিশ্চয়ই। কে জানে একটা গাছ ডুমুর কারা খাচ্ছে। কত ডুমুর হয় গাছটাতে। আহা, নব কি মঙ্গলিকে অত যত্ন করছে তার মতো। তিনি যে পেটের মেয়ের মতো ওকে, না, তার চোখে জল এসে পড়ে। আজই এতকাল পরে নবউয়ের কথা মনে পড়েছে দেশ থেকে, তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা। নবউ লিখছে মঙ্গলি ভালো আছে, শিগগির বাছুর হবে। তার বাড়ির দাওয়ায় খুঁটি না বদলালে নয়। কানো বা বৃন্দেকে যেন চিঠি লেখা হয় সেজন্য। নীরজা দীর্ঘশ্বাস ফেলে ধ্যান ভঙ্গ করে উঠে দাঁড়িয়ে বললেন, দিদি চলো যাই। সত্যি কি পবিত্র স্থান না? ইচ্ছে হয় যে আবার সংসারে ফিরে যায়, রাঁধি খাই। দেবো ঠাকুরুন মনে মনে বললেন, মরো না এখানে শুকিয়ে হত্যে দিয়ে। কে মাথার দ্বীপে দিয়েছে রাঁধতে খেতে? নীরজা বললেন, করন্যাসটা অভ্যাস করছি কি না, প্রায় হয়ে এলো। দ্রব্যময়ী নীরব। মাগিটা পাগল নাকি? কী সব বলে বোঝাও যায় না। রাত দুপুর বাজলো বাবা, এমন সময়। বাসায় চলো দিকি। বাসায় এসেও কি তাই নিস্তার আছে? নীরজা ডাকবে তার ঘর থেকে, ও দিদি একটু গীতা পাঠ করি, শোনো। নিতান্ত অনিচ্ছার সঙ্গে তাকে যেতে হয়। গীতা টিতা ওসব কি বোঝেন না। সুবচনীর ব্রতকথা, সত্যনারায়ণের পাঁচালী, শিবরাত্রির ব্রতকথা এসব শোনানোর অভ্যাস আছে। বেশ দিব্যি বুঝতেও পারেন। এসব শক্ত শক্ত কথা কি কাণ্ড মাণ্ড এক বর্ণ যদি বোঝেন। আর মাগির চোখ উল্টে কান্না কান্না মুখের ভাব করে পড়বার ভঙ্গি বা কি। ধ্রুব ঠাকুর না পারেন হাসতে, না পারেন হাসি চাপতে। এমন বিপদেও মানুষ পড়ে গা। নীরজা পড়তে পড়তে বলবেন, আহা হা হা, কি চমৎকার। ধ্রুব ঠাকুরুন বসে ঢুলতে ঢুলতে ভাবলেন, থামলে যে বাঁচি। সকালে উঠে নীরজা বললেন, আজ আমার গুরুদেব আসবেন। দিদি দুখানা লুচি ভেজে দিও তো আমার ঘরে বসে। বেলা দুটোর সময় এক সন্ন্যাসী এসে হাজির। বেশ মোটা ভুঁড়িওয়ালা, এই লম্বা দাড়ি। নীরজা সাটাঙ্গ হয়ে প্রণাম করে দুবার মাথা ঠুকলেন গুরুদেবের পাদপদ্মে। আহারাদি জোগাড় করতে করতেই কাটল সারাদিন। 3 সের দুধ মেরে 1 সের হলো। ঘরে রাবড়ি মালাই তৈরি হলো, লুচি। সন্ধ্যার সময় নীরজা বসলেন গুরুর কাছে কী সব ক্রিয়া শিখতে। আসুন না মাথা মুন্ডু তাই শিখতে। যত বা এ বকে তত ও বকে। মনে হলো বুঝি কানের পোকা সব বেরিয়ে যায়। গুরুদেব বাঙালি। রাত 9টার পরে ধ্রুব ঠাকুরুনকে ডাক দিলেন। বললেন, তোমার বাড়ি কোথায়? গোপীনাথপুর, যশোর জেলা। কে আছে বাড়িতে? নাতিরা আছে, তাদের ছেলে বউ আছে। তুমি কাশীবাস করতে এসেছো? হ্যাঁ। নাম কি? দ্রব্যময়ী দেব্যা। দীক্ষা হয়েছে? না। নীরজা চোখ কপালে তুলে বললেন, কি সর্বনাশ, দীক্ষা হয়নি এতদিন? তা তো জানতাম না। গুরুদেব বললেন, দীক্ষা নিতে হবে মা তোমাকে। আমার পয়সা নেই, দীক্ষা নিতে গেলে খরচ আছে। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়, তার মধ্যে ঘর ভাড়া, তার মধ্যে খাওয়া। পয়সা পাই কোথায়? দীক্ষা না নিলে কাশীবাসে ফল কি মা? ফলের জন্য তো আসেনি, শরীরটা সারাতেই এসেছিলাম। নীরজার আগে সুরে বললেন, শরীর আগে না পরকাল আগে? ধ্রুব ঠাকুরুন চুপ করে রইলেন। গুরুদেব বললেন, নীরজা মাকার কথা আর উত্তর দাও, চুপ করে থাকলে চলবে না। নীরজা বললেন, গীতার ভক্তিযোগ সেদিন পড়ছিলাম, শুনলে তো? কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলেছেন। আহ কি বিপদ! মাগি সব সময় কি আবল তাবল বকুনি। মুখে বললেন, আমি তো কিছু বুঝিনি, আপনারা যা বলেন। তবে এবার কিছু হবে না। নাতি 7 টাকা পাঠিয়েছিল,
তা ঘর ভাড়াতে গিয়েছে। হাতে টাকা না থাকলেই তবুও দুজনেই নাছোড়বান্দা, দীক্ষা নিতেই হবে। গুরুদেব বললেন, কাশিবাস করছো মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। গুরু দীক্ষা না নিলে যে সবই মাটি। আজ আছো কাল নেই, পৃথিবী কিছুই না, ইহকাল কিছুই না। নীরজা বললেন, গুরুর মুখে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইহকালেও তিনি, পরকালেও তিনি। ধ্রুব ঠাকুরন মনে মনে বললেন, আহ মরণ মাগির, তবে স্বামী কোথায় যাবে মেয়েদের? ধ্যান দেখো না। যাই হোক, বহু বক বক করেও ধ্রুব ঠাকুরনকে ধ্রুব করা গেল না। নাম দ্রব্যময়ী হলে কি হবে, ভেতরে বেজায় শক্ত। নীরজা অবশ্যই তাঁর জ্ঞান বুদ্ধিমতে একজন 70 বছরের মৃত্যু পথযাত্রীর ভালো করবারই চেষ্টা করেছিলেন। সে রাজি না হলে তিনি আর কি করবেন? নীরজার ভক্তি, হ্যাঁ সে তো একবার মতো একটা জিনিস বটে। গুরুর পাদদাগ পান না করে তিনি দাঁতে তৃণও কাটবেন না। গুরুর বাক্য বেদবাক্যের চেয়েও মূল্যবান তার কাছে। পুরনো একছড়া হার ছিল, সেটা বিক্রি করে এসে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে ধ্রুব ঠাকুরন জিজ্ঞেস করলেন, অতগুলো টাকা দিয়ে দিলি গুরুদেবকে? টাকা সার্থক হলো দিদি। তোমার নিজের হার? ও আমার বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সেই হার তুমি দিয়ে দিলে বেচে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য। কে কার স্বামী, কে কার স্ত্রী, সবই ভগবানের মায়া। মায়ায় সব ভুলে থাকা, গুরুই কেবল নিত্য বস্তু। তা তো বটে, এ মাগি সব সময় বড় বড় কথা। দিগে যা তো সব কিছু গুরুর পাদপদ্মে বিলিয়ে। তার কি, বিয়ের পরে স্বামী নিজের হাতে যে হার ছড়া দিয়েছিল তা কোনো মেয়ে মানুষ এভাবে ঘুচিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই কথাটাই বারবার তার মনে পড়ে। সেসব দিন ঝাপসা হয়ে গিয়েছে, মনের আকাশ বিস্মৃতির মেঘে ঢাকা। ওই গোপীনাথপুরের ভিটে অমন ছিল কি তখন? ফুলশয্যার রাত হঠাৎ মনে পড়ে যায়, গত আষাঢ় মাসের প্রথম উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশা গাছ নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে দেখে তিনি শুকনো কঞ্চি কুড়িয়ে একটা মাজা মেঁধে দিয়েছিলেন। এতদিনে গাছ বড় হয়েছে, কত শশার জালি পড়েছে গাছটাতে। কে খাচ্ছে এসে বনের মধ্যে? হয়তো কোন কি আসে নেবু তুলতে, এক গাছ নেবু রেখে এসেছিলেন, সেই হয়তো শশা পেড়ে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে ধ্রুব ঠাকুরন চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসছে। মাগে এত রাত্রে করে কি? হুস হুস করে অত জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কেন? ঘুমের ঘোরে মুখ চাপা লাগলো নাকি? ধ্রুব ঠাকুরন ডাকলেন, শুনছ? ওগো, কি হয়েছে? ওগো। নীরজা বললেন, ডাকছেন কেন দিদি? বলি, ও শব্দটা কিসের? কুম্ভকে রেচক পুরক অভ্যাস করছি তো, অনেক রাত ভিন্ন হয় নাকি না, ঠাকুর তাই বলে গেলেন। সে আবার কি রে বাবা, মাগি তো ঘুমোতেও দেয় না রাত্রিরে। ধ্রুব ঠাকুরন বললেন, যাকগে, ঘুমের ঘোরে মুখ চাপা হয়নি তো? না দিদি, ঘুমোয়নি এখনো। ঘুমোলেই যোগের ক্রিয়া হয় না। জীবনটা যদি ঘুমিয়েই কাটাবো, তবে পরকালের কাজ করব কখন? তা বেশ বেশ। দিদি, ঘুমোলেন না কেন? নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছি নে, পাবও না। দেহ কি জন্যে দিদি? ঘুমোবার জন্যে নয়, আরামের জন্যে নয়, শুধু নিজের কাজ করে যাওয়ার জন্যে। দিন কিনে নাও, শুধু দিন কিনে নাও। ধ্রুব ঠাকুরনের পিত্তি চলে গেল। কিনগে যা দিন মাগি,
যদি তোর পয়সা থাকে রাত্রে একটু ঘুমোতে দে অন্তত। শীতকাল এসে গেল। কানু বড়দিনের ছুটিতে একবার কাশি এসে পিতামহীর সঙ্গে দেখা করে গেল। ধ্রুব ঠাকুরন তাকে বললেন, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কানু বিস্মিত হয়ে বললে, কেন, এখানে কি হলো? সত্যর মা রয়েছেন, এই তো সবচেয়ে ভালো। ও মা কি পাগল? পাগল? সে কি? না বাবু, বেজায় ধম মিষ্টি। অত ধম মিষ্টি আমার পোষাবে না, আমাকে তুই সরিয়ে নিয়ে যা। কানু কথাটা হেসে উড়িয়ে দিল। ঠাকুমার যেমন কাণ্ড। বললে, আচ্ছা ঠাকুমা, শেষ বয়সে কাশিবাস করতে এলে না হয় তুমিও একটু ধম্মি টম্মি করো। হ্যাঁ, উনিও ওই রকমই বটে। সত্য বলেছিল, মা কিছুতেই দেশে থাকতে চান না। এই গত বৈশাখ মাসে সত্য ছোট ভাইয়ের বিয়ে গেল। ওর ছোট ছেলের ওকে অনেক চিঠিপত্র, কত অনুরোধ, কিছুতেই গেলেন না। বললেন, যে মায়া একবার কাটিয়েছেন তাতে আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলে টেলিগ্রাম পর্যন্ত করলে কোনো ফল হলো না। ধ্রুব ঠাকুরন অবাক হয়ে বললেন, বলিস কি রে কানু, সত্যি? মিথ্যে বলছি তোমার কাছে ঠাকমা। আমায় এখান থেকে তুই সরিয়ে দে ভাই। ছি। আচ্ছা, তুমি অত নাস্তিক কেন ঠাকুমা? ওর সঙ্গে একটু ধর্ম শেখো না। চিরকালই বিষয় আর সংসার নিয়েই তো কাটালে। হাঁপ লেগে মরে যাব যেখানে থাকলে। আবার ওইসব নাস্তিকের মতো কথাবার্তা। ঠাকুরমা তুমি কি? শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল। আবার আষাঢ় মাসের প্রথম। দেশের খবর নেই অনেক দিন। ঠাকুরনের চিঠি আগে আগে আসতো। গত 3-4 মাস তাও বন্ধ। কথায় কথায় একদিন নীরজা কথাটা বলেই ফেললেন, দেশে কে আছে আপনার? শুনেছি সেখানে থাকে না কেউ। বাড়িটা, গাছটা, পালাটা। দিদি, এখনো ওইসবের মায়া? বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, বন্ধন ঘুচে যাবে। কেউ কিছু নয়, কিচ্ছু না, একমাত্র তিনিই সত্যি। বলে নীরজা চোখ কপালে তুলে ওপরের দিকে চেয়ে রইলেন। ধ্রুব ঠাকুরন তাড়াতাড়ি বলে উঠলেন, ওই যা, দাঁড়াও, কড়ার দুধটুকু বুঝি বেড়ালে খেয়ে গেল? না, বেড়ালের জ্বালায় যত বা বেড়াল তত বা বাঁদর। অমন গামছাখানা সেদিন। দিদি, আজ আমার সঙ্গে চলুন তো কেদারঘাটে। কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কথক, শোনবার জিনিস। কাশীতে এসে কাশীখণ্ড শুনতে হয়। আমার শরীর ভালো না, আজ থাক, তুমি যাও। নীরজা নাছুরবান্দা অবশেষে নিয়ে গেলেন ধ্রুব ঠাকুরনকে। কেদারঘাটে এর আগেও 2-3 বার ধ্রুব গিয়েছেন সত্যির মার সঙ্গেই। ওপরের রানার চওড়া চাতালের একপাশে ফর্সা রোগা মতো কথক ঠাকুর কথা শুরু করেছেন। তাকে ঘিরে বাঙালি মেয়ে পুরুষের ভিড়, পুরুষের চেয়ে মেয়ে অনেক বেশি। সত্যর মা জিজ্ঞেস করলেন, দিদি, প্রণামী কিছু এনেছেন তো? তা তো বললে না। আনিনি। 8 আনার কম দেয়া যায় না। আচ্ছা, আপনারটা আমি দিয়ে দেব এখন। আমার 8 আনা না দিয়ে 4 আনা বরং দেও। নাতিরা ক টাকা বা দেয়? এখানে যা দেবেন দিদি, পরকালে তোলা রইল। বর্ষায় গঙ্গার ঢল নেমেছে। কেদারঘাটের সামনে নদীতে কাদের বড় একটা বজরা ভেসে চলেছে। 2-3 খানা পানশিতে সুসজ্জিতা নর নারী নদী ভ্রমণে বার হয়েছে। রামনগরের দিকে সূর্য অস্ত যাচ্ছে। উঁচু বাড়ির ছাদের কার্নিশে তরল সোনার মতো ঝিলমিল করছে রাঙা রোদ। কথক ঠাকুর সুকণ্ঠে গান ধরেছেন, কাশী সকল তীর্থের সার। মৃত্যুর সময় মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ কানে মন্ত্র দেন, মানুষের শিবলোক প্রাপ্তি ঘটে। এই হলো গানের অর্থ। ধ্রুব ঠাকুরনের মন অজ্ঞাতে অনেক দূরে চলে গেল। তার খয়ের খাগি গাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে। বড় কাঁঠাল ধরে গাছটাতে, সে করে পর্যন্ত কাঁঠাল।
3টে আম গাছে আমও নিশ্চয়ই খুব ধরেছিল। নাতিরা গিয়েছে আর খেতে, তাদের সেদিকে দৃষ্টি নেই, 12 ভূতে লুটে খাচ্ছে। রাত্রি নামলো। নীরজা বললেন, চলুন দিদি। ধ্রুব ঠাকুরন লক্ষ্য করছেন সমস্ত সময় নীরজা মাগি ফোঁস ফোঁস করে কেঁদেছে, আর কেবল বলেছে, আহাহা, যদি এই মাগি সঙ্গ ছাড়তে পারতেন, কিন্তু তা হবার নয়। কানু শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তার সঙ্গিনীর মন বড় খারাপ, অন্যমনস্ক ভাব, বিশেষ কোনো কথা বলে না। কাশিখণ্ড শুনে আজ তাহলে খুব ভালো লেগেছে বোধ হয়। পাষাণ বুঝি গড়েছে। নীরজা বললেন, কি ভাবছেন দিদি? একটা গাছ, কাঁঠাল, খয়ের খাগির কাঁঠাল, সে তো তুমি কখনো খাওনি, খেলে বুঝতে। দিদি, এখনও আপনার মায়ার বন্ধন গেল না? আপনার তো দুটো একটা গাছ, আমার 3টি বড় বড় বাগান, কলমের বোম্বাই, মালদার ফজলি, ন্যাংরা আম পর্যন্ত। আমি তো ফিরেও যাইনি ওসব দিকে। ছেলেরা কাঁদে, বলে, এখন কি কাশিবাস করার সময় হয়েছে তোমার? আমি বলি, না, সংসারের মায়াই আর না। গানে বলে, কার পর কে বা আপন, কে মরেছে। মাগি আবার শুরু করেছে রে। কালসজ্জা পরে মোহতন্দ্রা ঘরে, দেখি পরস্পরে আশার আশায় স্বপন। তা আমি বলি, এতকাল তো সংসার বন্ধন, ঘুরে আসার স্বপ্ন অনেক দেখলুম, এইবার পরকালের কথা ভাবি। আর আমার এই যে গুরুদেব, উনি দেহধারী মুক্ত পুরুষ, তাঁর কৃপায়। ধ্রুব ঠাকুরন মুখে বললেন, তা তো বটেই। চলুন দিদি, ওবেলা বাবা বিশ্বনাথের মন্দিরে সেই মায়েজির কাছে আপনাকে নিয়ে যাই। আপনার বয়স আমার চেয়ে বেশি, আপনার এখন উচিত গুরুমন্ত্রে দীক্ষা নিয়ে সব বন্ধন মুক্ত হয়ে এক মনে কাশীবাস করা। আমাদের আর কদিন দিদি, সমন্ত ধরে দাঁড়িয়ে সব রকম তো দেখলুম, শুনলুম। ধ্রুব ঠাকুরন মনে মনে বললেন, তোমার মুন্ডু করলুম, মাগির কথার আবার ধরন শোনো না। ভাটপাড়ার ভট্টাচার্য এসেছেন। মুখে বললেন, মুংলি বলে একটা গাই গরু ছিল আমার, বড্ড ন্যাওটা, যেখানে যাব সেখানেই যাবে, আমার হাতে না খেলে তার পেট ভরত না। এই বেশ কচি কচি বাঁশ পাতা এনে মুখে দিতাম তুলে। আর আবার ওইসব কথা আপনার মুখে? জড়ভরতির কথা জানেন তো? অত বড় জ্ঞানী, পূর্বজন্মে এক হরিণের মায়ায় তার সব গেল। ভগবানের চিন্তা করুন, ভগবানের চিন্তা করুন, সব মিথ্যে, সব মিথ্যে দিদি। ধ্রুব ঠাকুরনের কোনো কথা বললেন না। ওর কথা তার একেবারে ভালো লাগে না। মাগি যেন কি বলে, কি করে। মাগি এমন পাষাণ যে ছোট ছেলের বিয়েতে বাড়িতে গেল না, মুখ দেখতে আছে ওর, ছি। সারা রাত্রির স্বপ্নের ঘরে দেখলেন গোপীনাথপুরের ভিটেতে চালা ঘরের ছাঁচতলায় ম্লানমুখী ছলো ছলো চোখে তার মুংলি দাঁড়িয়ে রয়েছে। নবৌ তাকে যত্ন করছে না, বুড়ি হয়েছে মুংলি, তেমন দুধ তো আর দিতে পারে না। মুংলিকে তিনি মায়ের পেট থেকে টেনে বার করে এতকাল নিজের মেয়ের মতো পুষেছিলেন। তিনি নেই, কে ওকে দেখে? কাঁঠাল হয়েছে বটে খয়ের খাগি গাছটাতে, এত কাঁঠাল 3-4 বছরের মধ্যে হয়নি। তিনি নাইতে যাচ্ছেন নদীতে, মুখুজ্জে গিন্নি বলছে, হ্যাঁ খুড়িমা, এবার তোমার গাছে কি কাঁঠাল ধরেছে গো, তা আমায় একটা দিও, তোমার নাতিদের খেতে দেব। খড় উড়ে উড়ে পড়ছে বাড়ির চাল থেকে। কানু বা বিন্দি দেশে যায়নি, ঘরও সারায়নি। এবার বর্ষায় কি টিকবে চালে খুঁটি না দিলে? কনক বলছে, ঠাকমা, একটা নেবু দেবা, আমার মার অরুচি হয়েছে, কিছু খেতে পারে না।
সকালে উঠে নীরজা নিজেই গঙ্গা স্নান করে এসে সপাক হবিষ্যান্ন চড়িয়েছেন এবং প্রতিদিনের অভ্যাস মতো ইষ্টমন্ত্র জপ শেষ করে গালবাদ্য সহকারে শিব পূজা করছেন। ধ্রুব ঠাকুরনের একটু বেলা হয়েছে আজ উঠতে। মনও খুব ভার, তার আপনার জন মনে পড়ে রইল, তার মংলি, তার খয়ের খাগি গাছটা, তার ডুমুর গাছ, আর তিনি কোথায়? আর ওই মাগির জ্বালায়। নীরজার গালবাদ্য থামল। ধ্রুব ঠাকুরনকে বললেন, আজ বড় সুখবর পেলাম দিদি। গঙ্গা স্নানে গিয়ে গুপ্তিপাড়ার সইয়ের সঙ্গে দেখা। সেও আমার মতো কাশিবাস করছে, বাঙালি টোলায় থাকে বলে গুরুদেব আসছেন সামনের মাসে। হরিদ্বার থেকে ফেরবার পথে আমার এখানে পায়ে ধুলো দিয়ে যাবেন। হরিদ্বার থেকে ফেরবার পথে উনি আসবেন। সইও একই গুরুর কাছে মন্ত্র নিয়েছে কিনা। আজ বড় শুভ দিন। গুরুর পাদপদ্ম আশ্রয় করে বেঁচে আছি। আবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়ব না। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না। ভবসাগর পার হতে হলে গুরুর চরণ রূপ ভেলা চাই আগে, নইলে হাবুডুবু খেয়ে মরতে হবে যে দিদি। ধ্রুব ঠাকুরন বললেন, তা তো ঠিক, তা তো ঠিক। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালে গাড়িতে কানু এসে হাজির হলো। ধ্রুব ঠাকুরন নাতির কাছে কেঁদে পড়লেন, তুই আমায় গোপীনাথপুরে নিয়ে চল ভাই, আমার আর কাশিবাস করে কাজ নেই। বাবা বিশ্বনাথ মাথায় থাকুন। ও মাগির কাছে আর 2 মাস থাকলে আমি পাগল হয়ে যাব রে। ফলে সোমবার কাশীতে গুরুদেবের শুভাগমনের দিন দুপুরের ট্রেনে ধ্রুব ঠাকুরন দেশের স্টেশনে তার বোচকা তরঙ্গ নিয়ে নাতির সঙ্গে এসে নামলেন। ঠাকুরন শুনে ছুটে এলেন, ও দিদি, ও দিদি। হ্যাঁ নব, আমার মুংলি ভালো আছে? ভালো নেই দিদি, ওঠে না, খায় না। তোমার যাওয়ার পর থেকেই গোয়ালেই শুয়ে থাকে। সে আমার মন বলেছে ভাই, তুমি কি বলবে? তাকে রাত্রিরে স্বপ্ন দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম। কানুকে বললাম, নিয়ে চল ভাই গোপীনাথপুর, মাথায় থাকুন বিশ্বনাথ। মুংলি কোথায়? ওকে কচি বাঁশ পাতা খাওয়াবো নিজের হাতে, স্বপ্ন দেখেছি। একটু পরে ঠাকুরন ধরে মুংলিকে নিয়ে এলেন। সত্যি তার সে চেহারা নেই। সব কাজ ফেলে ধ্রুব ঠাকুরন ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। মুংলির চোখে জল পড়ে, তাঁরও চোখে জল পড়ে। ঠাকুরন বললেন, আজ জন্মেও তোমার মেয়ে ছিল, আর এই হলো মায়ের বাঁধন। রক্ষে করো নব, তুমি বড় বড় কথা বলতে শুরু করলে নাকি? সেই মাগির মতো। মুংলি এ জন্মেই আমার মেয়ে, আজ জন্ম ছেড়ে দাও। কে মাগি, কার কথা বলছো? সে বলবো এখন সব, হাঁপ ছেড়ে বেঁচেছি দেশে এসে। কানু হেসে বললে, না, ঠাকমাকে নিয়ে আর পারা গেল না। এমন নাস্তিক, কাশিপ্রাপ্তি অদৃষ্টে থাকলে তো। তুই ভাই বল নব, বলো, আমার এই ভিটেতেই যেন তাদের কোলে শুয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারি। কাশি প্রাপ্তিতে দরকার নেই, এই ভিটেই আমার গয়া কাশি। তিনি এই উঠোনের মৃত্যুতেই শুয়ে এই তুলসী তলায়, আমাকেও তোরা ওখানে। আঁচলের খোঁট দিয়ে ধ্রুব ঠাকুরন চোখের জল মুছলেন। বেলা যায় যায়, আশারান্ত সুদীর্ঘ দিনমানের শেষ সূর্য ঢলে পড়েছে। পশ্চিম দিকে নিবিড় বাঁশবনের আড়ালে ঘেঁটকোল ফুল কোথাও জঙ্গলে ফুটেছে, বাতাসে তার কটুকরো গন্ধ। ধ্রুব ঠাকুরের মনে শান্তিতে, আনন্দে, উৎসাহে পূর্ণ হয়ে গেল। 11 বছরের নববধূ এই বাড়ির উঠোনে পার দিয়েছিল। এখন তার বয়স 3-6। কনক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, ঠাকমা ভালো আছেন? এছেন শুনে ছুটে দেখতে এলাম। আমাদের কথা মনে ছিল,